সকল পক্ষ থেকে আমরা আলেমদেরকে নিয়ে আসবো, এক বোর্ডে বসেন, আপনারা সিদ্ধান্ত নেন এটা কি হবে। কিন্তু যে কোনো একটা পার্টি এটা হ্যাঁ না বা এটা বলে দিল আর সেটাই হচ্ছে ওই বাংলাদেশের রুলস হয়ে যাবে। ধরেন জামাত বলছে যে এটা করা, আমি ধরেন বলতেছি জামাত বলছে এটা করা উচিত না, আমরা বলতেছি এটা করা উচিত, তাহলে বাংলাদেশের জনগণ কি করবে? কার কথা শুনবে? যে যে পার্টি করে সেই পার্টির কথা শুনবে। তাহলে বিভাজন আরো স্পষ্ট করি আমরা। আপনারা এটা বোর্ড করে দেওয়ার পক্ষে যারাই আলোচনা করবে এবং সেটার মধ্যে আলেমরা থাকবে। আমরা মনে করি স্পেশালাইজ যে কোনো বিষয় যখন এইটার মধ্যে আপনি মনে করতেছেন যে আমি মনে করতেছি যে এটা, আমি মনে করি সেটা আপনি মনে করতেছেন এটা স্পেশালাইজড বিষয়। আমি বলতেছি ভাই এটা স্পেশালাইজড বিষয়। আমি মনে করতেছি এটা স্পেশালাইজড বিষয় এবং এইটা আমি রাস্তায় খাবো কি খাবো না, মানে রেস্টুরেন্টে খাবো কি খাবো না, এটা স্পেশালাইজড বিষয়। রেস্টুরেন্ট এটার সাথে এটা সম্পর্ক না। এখানে দেখবেন যে রোজা অমুক তমুক অনেক কিছু নিয়ে আসছে এখানে কনসেপ্টের সাথে। আপনি যখন প্রশ্ন করছেন এখন আপনি আরো বেশি সিম্পলিফাইড করে ফেলতেছেন। আপনার প্রশ্নটা প্রথমে এটা ছিল না, আপনি এখন মানে এটাকে কম্প্রোমাইজ করতেছেন আপনি তর্কে জিতার জন্য। আমি বলতেছি যে সামান্তা এই যে শুনেন সামান্তা, এই তর্কে জিতা জাতীয় কথা মানে বললেন না। আপনি তর্কে জিতছেন 100-তে 99 পাইছেন। আপনার কথা আমি বুঝতে পারছি, থ্যাংক ইউ। আমি ডক্টর স্নিগ্ধার কাছে যাই। ডক্টর স্নিগ্ধা, আমি সামান্তা শারমিনের কথা আমি বুঝতে পারতেছি। তারা বলতেছেন যে এই দায়িত্ব তারা কেন নেবেন, যে এই দায়িত্ব তারা যে একটা ঘোষণা করবেন। এটা আমি বলি নাই, এটা আমি বলি নাই। আচ্ছা, আবার বলেন কি বলছেন। না না আপনি থাকবে তার মানে আমার কথা আবার রিওয়াইন্ড করে দেখা যাবে না। আপনি এটা বলতেছেন না যে এই সিদ্ধান্ত এনসিপি দিবে না, আপনি এটা বলেন নাই? আমি বারবার বলেছি এনসিপির কাছে যদি জনগণ সকলে মিলে বলুক এনসিপি এটা সলভ করতে হবে, কিন্তু তা তো না। এক একটা পলিটিক্যাল পার্টি এক একটা জনগোষ্ঠী এক একটা পলিটিক্যাল পার্টি করে। তাহলে এই যে এতগুলো মানুষের দায়িত্ব তো আমরা যদি নিতে চাই তাহলে আমাদেরকে তো ফর্মালি দিতে হবে। তাহলে আমরা সকলকে মিলে এটা একটা বোর্ড গঠন করে আমরা এই সমাধানগুলো দিয়ে দিই। কিন্তু আমাদের রাষ্ট্রীয় কাঠামো আছে, আমাদের ইসলামিক ফাউন্ডেশন নাই। এই সমস্যাগুলো সমাধান করা কি ইসলামিক ফাউন্ডেশনের দায়িত্বের মধ্যে পড়ে না? তাহলে আমরা যে ট্যাক্সের টাকা দিয়ে এই প্রতিষ্ঠানগুলো চালাই, তাহলে আমরা কেন ট্যাক্সের টাকাটা নষ্ট করি? ওকে, আমি আর কিছু বলতে চাই না, আমি মোটামুটি এটা রিওয়াইন্ড করে দেখা যাবে। আচ্ছা, প্রথম কথা হলো যে ইসলামিক ফাউন্ডেশনের প্রসঙ্গটা যখন আসছে, ইসলামিক ফাউন্ডেশনের কথাতে আমরা জানি যে ইসলামিক ফাউন্ডেশন এসব ক্ষেত্রে আসলে ওই মানে স্পষ্ট অবস্থান নেয় না। আমরা একটু ডক্টর রিজনের কাছে আসতে চাই যে এটা নিয়ে আসলে অন্য একটা বিষয়ে আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই যে যৌন হয়রানি রোধে শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মস্থলে সেল গঠনের নির্দেশনা ছিল উচ্চ আদালতের। এই নিয়ে আমি জানতে চাইতেছি জাতীয় নাগরিক পার্টির চোখে নারী আর পুরুষ দুইটা আলাদা অস্তিত্ব কিনা? ওকে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। আমরা নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা বারবারই বলেছি যে আমরা মনে করি যে বাংলাদেশের নাগরিক মর্যাদা যদি নিয়ে আমরা কাজ করি এবং নাগরিক মর্যাদা নিশ্চিত করার ক্ষেত্রে নারী পুরুষ এবং তার পরিচয় যাই হোক, জনগোষ্ঠীর কিছু পরিচয় আছে, জাতিগোষ্ঠীর কিছু পরিচয় আছে, সেটা ছাপিয়ে গিয়ে আমাদের নাগরিক মর্যাদাকে গুরুত্ব সহকারে দেখতে হবে। যদিও এখন এমন বাস্তবতা আছে, আমরা মনে করি যে এখানে নারী সেল, নারী উইং এটা করে যে ধরনের বিভাজন এখনো এটার মধ্যে দিয়েও কিন্তু কিছুটা বিভাজন হয়, কিন্তু এখনো সেই বাস্তবতা আছে বাংলাদেশে, এখনো সেই বাস্তবতা আছে, নারীদের সেই ফিল্ডের বাস্তবতা আছে। এখন আমাদেরকে এই জায়গাগুলো অ্যাড্রেস করার জন্য কিছু স্পেশালাইজ উইং প্রয়োজন হয়, কিছু স্পেশালাইজ জায়গা প্রয়োজন হয়। আমরা যেটা বিশ্বাস করি যে আমাদের নাগরিক কমিটির পক্ষ থেকে যে আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে আমাদেরকে 25% উইমেন বা 33% উইমেন রাখতে হবে। এটা আমাদেরকে জোরপূর্বক আর বলতে না হোক। যে কোনো লিস্ট করার সময়, যে কোনো নিয়োগের লিস্ট, নারী ও পুরুষ, জাতীয় নাগরিক পার্টির চোখে নারী ও পুরুষ সমান কিনা? নারী ও পুরুষ শুধু সমান না, এখানে নাগরিক মর্যাদার আন্ডারে আমি বারবার বলছি, এখানে ওয়ার্ল্ড যদি আপনি পলিটিক্যাল সায়েন্সের জায়গা থেকে দেখেন, তাহলে যদি আপনি মডার্ন স্টেট হিসেবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চান, তাহলে যদি মডার্ন স্টেটের আমি নাগরিক পার্টির আমি বাংলাদেশ হিসেবে কি করতে চাই না চাই সেটা আমি চাই না, জাতীয় নাগরিক পার্টি কি চায় সেটা বলেন। আমি একদমই বলছি নারী পুরুষ সমান। যদি আপনি মডার্ন স্টেট হিসেবে যদি দেখতে চান এবং সেই সাথে মডার্ন স্টেটের আইডিয়া অনুযায়ী সিটিজেনকে যেভাবে দেখতে চান, সেভাবে নাগরিক পার্টি আসলে নারী পুরুষ বলেন এবং যত রকমের নাগরিক আছে সকলকে একই আমব্রেলার নিচে বিচার করবে এবং কারো নাগরিক মর্যাদা কোনোভাবে যদি ভুলণ্ঠিত হয় সেটার বিপক্ষে নাগরিক পার্টি দাঁড়াবে। এবং সেই ক্ষেত্রে নারী আর পুরুষের মধ্যে কোনো বিভেদ আপনারা দেখছেন না জাতীয় নাগরিক পার্টি? আমি বলেছি এখানে বাস্তবতা আছে, আমি বারবার বলেছি এখানে বাস্তবতা আছে। এখনো আমার কি মনে হয় যে 2025 সালে সামান্তা 2025 সালে আসে কি প্রশ্নটা এত কঠিন যে এটা আসলে বাইনারিতে জবাব দেওয়া যায় না যে নারী আর পুরুষ সমান কি সমান না? ভাই আমি এটা বাইনারি পলিটিক্সের মধ্যে আজকে 53 বছর ধরে আমরা আছি, বাইনারি পলিটিক্সের মধ্যে আমরা 53 বছর ধরে আছি। আমি আপনাকে প্রশ্ন করেছি নারী আর পুরুষ আপনি সমান দেখেন কিনা আপনার পার্টির চোখে? এই বাইনারিতে আপনি আসতে পারবেন না।
এই বাইনারিতে আপনি আসতে পারবেন না এবং এইসব জায়গা থেকে কখনোই বাইনারি ভাবে যে কোনো উত্তর দেওয়া দায়িত্ব জ্ঞানহীনতা। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি বাইনারিতে না দিয়ে আপনি টারশিয়ারি ভাবে দেন যে নারী আর পুরুষ আসলে সমান না, নারী আর পুরুষ সমান। আমরা এই জায়গার মধ্যে ভাবে দিয়েছি, আমি বলেছি যে কনসেপচুয়ালি নারীকে আমরা কিভাবে দেখি এবং আমরা তার মর্যাদা নিশ্চিত করার জন্য কি ধরনের পদক্ষেপ নিতে পারি। আমি আপনার উত্তরটা বুঝতে পারি নাই। বাংলাদেশে এইটা আমরা দেখি না কেন, আমি এই প্রশ্নটা আপনাকে করে রাখতে চাই যে বাংলাদেশের মানুষের মধ্যে এই ফিলিংটা নাই কেন যে রাষ্ট্র এটাকে ঠিক করবে। একটা পক্ষকে কেন বলতে হয় যে কোরআনের ল দিয়ে যদি ধর্ষণের আইনের বিচার করা যাইতো বা নারীর প্রতি সহিংসতা হলে এটা থাকতো না, আরেক পক্ষকে কেন বলতে হয় যে একটা সামারি ট্রায়াল করতে হবে, যেখানে বাংলাদেশের মতো একটা দেশে। আপনি এইটা আমাদের যদি একটু বলেন, আমরা একই প্রশ্ন নিয়ে আসলে মানে কাছাকাছি প্রশ্নে আমরা সামান্তার কাছে যাব যে আসলে এই যে এরকম একটা ঘটনার পরে এই যে প্রতিবাদ, এই যে আন্দোলন, এইটার মধ্যে আসলে নাগরিক পার্টি এটাকে কিভাবে দেখে, সামান্তা এটাকে কিভাবে দেখে, এবং আমরা আপনার কাছেও জানতে চাইবো যে প্রফেসর স্নিগ্ধা যে এটা আসলে কি করা উচিত, আইডিয়ালটা আসলে কি করা উচিত। আমি সামান্তার কাছে প্রশ্নটা এইভাবে করতে চাই যে ধর্ষণ বিরোধী পদযাত্রায় 12 জনের বিরুদ্ধে যারা মামলা করেছে তারা বাম সংগঠনের সাবেক নেতাকর্মী, এবং এইটাকে আসলে এরা বাম নাকি আবার এটাকে বলা হচ্ছে যে আলট্রা রাইট, কারা আসলে এটার মধ্যে অংশগ্রহণ করতেছে, তারা আসলে কি দেখতে চায়, মোরাল পুলিশিংটাকে আসলে জাতীয় নাগরিক পার্টি আসলে কিভাবে দেখতেছে। মোরাল পুলিশিং এর মধ্যে কিন্তু শুধু নারী নাই সামান্ত, আপনি জানেন আমি গতকাল দেখতেছিলাম যে বাংলাদেশে একটা জেলায় প্রকাশ্যে ভিডিও করে একটা লোক খাচ্ছেন, তাকে বের করে এসে কান ধরে উঠা বসা করা হচ্ছে। এইসব ক্ষেত্রে আসলে আপনাদের অবস্থানটা কি? মানে আমি তো জীবনে এরকম শুনি নাই, নাকি শোনা গেছেও এইটাই করা উচিত, আমি জানি না আসলে। প্লিজ এনলাইটেন মি, আমাকে একটু বলেন সামান্তা যে মোরাল পুলিশিং, এবং সেটা শুধু নারীদের এগেনস্টে না, খাদ্যরত অবস্থায় রেস্টুরেন্ট থেকে একজনকে ধরে নিয়ে এসে কেন তুমি রোজা করলা না, কান ধরে উঠবস করো, এইসব ক্ষেত্রে আপনাদের অবস্থানটা যদি একটু বলতেন। জি ধন্যবাদ। এখানে আমরা যে ভিডিওটার কথা আপনি বললেন, প্রথমত আমরা যদি দেখি বাংলাদেশে আওয়ামী লীগ যখন তার ফ্যাসিস্ট কাঠামোর প্রতিষ্ঠা করার জন্য যে কি কি টুলস ব্যবহার করেছে, যদি আমরা দেখি যে তারা সামাজিকভাবে আমাদের যে বোঝাপড়ার জায়গাটা সেটাকে নষ্ট করেছিল, সেটা যদি নষ্ট না হতো তাহলে হচ্ছে এই জায়গাটা তৈরি হতো না। আর আমরা অ্যাডিশনালি যদি দেখি যে যে ভিডিওটা ভাইরাল হয়েছে তার পরিচয়টা আপাতত পক্ষে জানা গেছে যে উনি ছিলেন বণিক সমিতির একজন নেতা। এখন বণিক সমিতি বা এই ধরনের সমিতিগুলোতে এখন কারা এসছেন সেটা যদি একটু তলিয়ে দেখা যায় তাহলে বেরিয়ে পড়বে। আমরা তো পার্টি করেছি 1 সপ্তাহ হয়নি, বা আমাদের পার্টি হয়েছে মাত্র 13 দিন হলো, 2 সপ্তাহের কিছু বেশি। তো এই সমিতিগুলোতে কারা আছেন এগুলো একটু চেক করলেই দেখা যাবে যে কারা আসলে এই ধরনের মরাল পুলিশিং এর সাথে আগেও যুক্ত ছিল। এই ধরনের ভিডিও কিন্তু আজকে নতুন না, আওয়ামী লীগের সময় অসংখ্যবার এই ধরনের ভিডিও আমরা দেখতে পেয়েছি, এবং এই ধরনের ভিডিওর মধ্যে দিয়ে এক ধরনের সামাজিক অস্থিরতা তৈরির জন্য এই ধরনের ভিডিও করা হয়ে থাকে বলে আমরা বিভিন্ন সময়ে আমি যতটুকু ভিডিওটা দেখে যেটা আমি বুঝছি সেটা হচ্ছে যে ভদ্রলোক এটা করছেন তিনি দৃষ্টান্ত উপস্থাপন করার জন্য এই ভিডিওটা করছেন। আসলে এটা আমার কাছে মনে হয় উপস্থাপন করার জন্য এই ভিডিওটা করুক, উনি এই ধরনের কাজ করতে পারেন। আমার প্রশ্ন ছিল যে জাতীয় নাগরিক পার্টির এই মোরাল পুলিশিং, রেস্টুরেন্টে খাদ্য গ্রহণ করা অবস্থায় রমজানে, ওনার কথা আপনি বাদ দেন, আমি আপনার সাথে একমত যে এই ধরনের বিভেদ আগে সৃষ্টি করে। জাতীয় নাগরিক পার্টির অবস্থান কি? মানে আমি যদি রোজা না রাখি আমি কি রেস্টুরেন্টে বসে খাইতে পারবো, নাকি আমাকে কান ধরে উঠবস করতে হবে? মোরাল পুলিশিং কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। আপনার সামাজিক এক ধরনের বোঝাপড়া তৈরি করতে হবে। সামাজিক যদি বোঝাপড়া তৈরি না হয়, যতই আইন করেন না কেন এই ধরনের জিনিস ঘটতেই থাকবে। আমাদের সামাজিক বোঝাপড়া কিন্তু নষ্ট করার জন্য, এটা রাষ্ট্রের করায়ত্ত করার জন্য এক ধরনের প্রক্রিয়া আছে। এখন আমি আপনাকে বলি, আপনি বলেছেন যে মোরাল পুলিশিং এবং যে পুলিশের যে অ্যাকশন গত কয়েকদিন, আপনি এটাও প্রশ্ন করেছেন। দেখুন এখানে আমাদের মুভমেন্টের সাথে, মানে এই যে আপরাইজিং এর সাথে যুক্ত অনেকেই কিন্তু গতকাল গ্রেফতার হয়েছেন, এবং এটার মধ্য দিয়ে পুলিশকে আমরা কিভাবে দেখবো সেটা কিছু, কালকে কিন্তু 2টা ভিডিও এসেছে। এক হচ্ছে যে গত পরশু 2 দিন ধরে, যে এক হচ্ছে যে 12 জনকে গ্রেফতার করার পূর্ব মুহূর্তে, গ্রেফতার করার আগের যে প্রেক্ষাপট সেটা নিয়ে অনেকগুলো ভিডিও এসেছে, এবং সেই সাথে একটি ছেলেকে ঘাড়ে ধাক্কা দিয়ে পুলিশ প্রিজন ভ্যানের তোলা, এবং তার একদম ভিডিওর মধ্যে স্পষ্টভাবে তাকে তার অন্যায়ের অধিক শাস্তি দেওয়া, মানে অধিক শাস্তি দেওয়ার অ্যাপারেন্টলি, যদিও এটা আদালতে প্রমাণযোগ্য হবে, কিন্তু অ্যাপারেন্টলি অধিক বল প্রয়োগের মাধ্যমে পুলিশ কর্তৃক গ্রেফতার, এটাও তো আমরা আগের রেজিমে দেখেছি। তাহলে আমরা তো এখানে চেঞ্জটা ওই অর্থে পার্টিকুলার ইস্যু ধরে যদি বলি, এই অর্থে কিন্তু আমরা
এই সেকেন্ড ভিডিওর ক্ষেত্রে আমরা দেখতে পাইনি। আবার প্রথম ভিডিওর ক্ষেত্রে আমরা যদি দেখি যে প্রথম যে ঘটনাটা ঘটেছে যে শাহবাগের থেকে তারা চিফ অ্যাডভাইজারের বাসভবনের দিকে বা ওই কোথাও ওই দিকে যাওয়ার তারা চেষ্টা করছিলেন, কিন্তু এখানে আমরা যদি দেখি ধর্ষণ বা এই ধরনের নারীর নিরাপত্তা এটা একটা খুবই জনগুরুত্বপূর্ণ মানে ইস্যু। সেটা নিয়ে নানান পক্ষের সাথে আমাদের যে আলোচনা তৈরি করার যে স্কোপটা আছে, এই মুহূর্তে রাজনৈতিক যেই স্কোপটা আছে, সেইটাকে আগে কখনোই ছিল। আমরা এখন চাইলে সকল রাজনৈতিক দল, সকল যারা রাজনৈতিক পক্ষ এবং যারা এনজিও যারা কাজ করে তাদেরকে নিয়ে কিন্তু এখন একটা জাতীয় ঐক্যমত্যের জন্য, আমি কমিশনের কথা বলছি না, আমি বলছি জাতীয় ঐক্যমত্যের জন্য এখন একটা সুবর্ণ সুযোগ আমাদের সামনে এসেছে। আমরা এই সামান্তা, আমি দুইটা বিষয় আপনাকে একটু আলাদা আলাদা প্রশ্ন করি। প্রশ্ন নাম্বার 1 হচ্ছে এই মোরাল পুলিশিং নিয়ে আসলে জাতীয় নাগরিক পার্টির কি অবস্থান? মানে আপনারা কি রমজানে মানে হোটেল রেস্টুরেন্ট সব বন্ধ রাখার পক্ষে? কেউ যদি খায় তাহলে সেইটার থেকে বের করে নিয়ে এসে কান ধরে উঠবোস করার পক্ষে? খালেদ ভাই, এটা তো আসলে মানে অ্যাবসার্ড যে আমাদেরকে এই প্রশ্নগুলো মানে আমি বলি কেন অ্যাবসার্ড, যে আসলে তাহলে পারসেপশনটা কি, মানে পারসেপশনটা কি এরকম যে আমরা এই ধরনের বিষয়কে এন্ডোর্স করতে পারি, এই সম্ভাবনা আছে, এই কারণে প্রশ্নটা ক্লিয়ার করে নেওয়া না। কারণ হচ্ছে যে আমরা একটা পরিষ্কার অবস্থান চাই। আপনার কোনো পারসেপশন থেকে না, পরিষ্কার অবস্থান হচ্ছে আপনি শুধু বলেন যে আপনারা এর বিপক্ষে, তাহলে আমি পরবর্তী প্রশ্নটা করতে পারি। না বা আপনি যদি বলেন পক্ষে, তাহলে আমি পরবর্তী প্রশ্নটা না। এই পারসেপশন কি হয়েছে জানেন? আমি আপনাদের বলি, গত 53 বছর ধরে পারসেপশন কোনটা কার পক্ষে কখন রাখবো সেইটা হচ্ছে প্রফেসর সিংদা এটা ঠিকই বলেছেন, এটা এক ধরনের পপুলিজম দিয়ে ঠিক করা হয়েছে আগেকার রাজনৈতিক দলগুলা। আপনাদের অবস্থানটা সেই জন্য, আপনারা আমাদের আশা, আপনারা আমাদের লাস্ট বেট যে আপনারা আসলে কোন জায়গার মধ্যে দাঁড়ায় আছেন। দেখেন, আপনাদের একজন সমন্বয়কের বক্তব্য পড়ে আমরা একরকম বুঝি, আবার মাহফুজ সাহেব আরেকটা বক্তব্য দেন, আমরা আরেক রকম বুঝি। আপনাদের একটা অবস্থান দেখে আমরা একরকম জানি। নাহিদ সাহেব উপদেষ্টা হিসাবে রিটায়ার করার আগে, মানে কি বলে, পদত্যাগ করার আগে তার সম্পত্তির হিসাব ঘোষণা করেন, অন্য উপদেষ্টারা কেন করেন না? নাহিদ সাহেবকে যখন একটা বিষয়ের মধ্যে অনেকগুলো বিষয় ঢুকে গেল, অ্যাবসলিউটলি, সেই জন্য আমি বলতেছি যে পারসেপশন এখানে কোনো ব্যাপার না। আপনি আমাকে শুধু বলেন যে আপনাদের অবস্থানটা কি। আপনারা কি চান যে রমজানে, যেমন এখানে আমরা জামাতে ইসলামীকে দেখছি যে ওরা স্পষ্ট বলছে যে রমজানে দোকানপাটগুলি বন্ধ রাখতে হবে, কেউ দোকানপাট খোলা রাখতে পারে না। আমরা বলি, আমরা আমাদের জায়গা থেকে যেটা আমরা মনে করি যে কোনো ধরনের মানে কোনো অন্যায়কারী ছাড়া কাউকে পুলিশি কায়দায় বা কোনো ধরনের তার বডিলি হার্ম করা, এটা অত্যন্ত গর্হিত অপরাধ। এই ধরনের এটাকে যদি আমরা মরাল পুলিশিং বলি, তাহলে এটা মরাল পুলিশিং এর বিরুদ্ধে আমরা আছি। সামান্তা, আপনার বক্তব্য কি আপনি শুনতে পান? আপনি বলছেন অন্যায়কারী ছাড়া, তার মানে যে অন্যায়কারী তাকে আপনারা শাস্তি দিতে পারবেন? আমরা কোনো কিছুই শাস্তি দিতে পারবো না। তাহলে আপনি বলেন যে কাউকে, তাহলে আপনাকে বলেন যে কাউকে দেওয়া যাবে না। আমি বলছি ভাই, শাস্তি দেওয়ার জন্য আছে আদালত। আমরা ট্যাক্স দিয়ে এই আদালত গুলাকে চালাই, আমরা কিন্তু এই আমাদের ট্যাক্সের পয়সা কিন্তু এই আদালত প্রাঙ্গণ গুলাতে আছে। তাহলে আমি কখনোই আমার ট্যাক্সের পয়সা কিন্তু ইনভ্যালিড হয়ে যাক, সেটা আমি তো চাইবো না এজ এ সিটিজেন। তাহলে আমি চাইবো যে শাস্তি যেখানে হওয়ার সেখানেই হবে। তার মানে এখানে আইন শৃঙ্খলা বাহিনী আছে, আইন শৃঙ্খলা বাহিনীর কাজটা কি? যদি সব কাজ হচ্ছে যে কেউ একটা গ্রুপ গোষ্ঠী মিলে এই দায়িত্বগুলো হাতে তুলে নেয়, এটার কোনো জায়গা নাই। এখানে যেই বিষয়গুলো করা হচ্ছে এটা স্পষ্টভাবে এখানে বিভাজিত যেই শক্তিগুলো ছিল সেগুলোকে আবার চাঙ্গা করার জন্য, যারা একত্রিত হয়েছিল অভ্যুত্থানের মধ্য দিয়ে তাদেরকে আবার বিভাজিত করার জন্য নানান ধরনের প্রক্রিয়া শুরু হয়েছে। এবং পরিষ্কারভাবে এখানে সংস্কারের যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে, সংস্কারের যে সম্ভাবনা তৈরি করা হয়েছে, সেইটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই ধরনের বিভাজিত যে কার্যক্রম সেটা পরিচালনা করা হচ্ছে। সামাদা, আমি আপনার কাছে আবার আসবো। আমি শুধু প্রশ্নটা করি আবার। প্রশ্নটা হচ্ছে, প্রতি বছর রমজান আসার আগেও পরে বিভিন্ন সামাজিক, ধর্মীয়, আদর্শিক ধর্মীয় গোষ্ঠী বিভিন্ন রকম অবস্থান নেয়। কেউ বলে যে এইবার রমজানে হোটেল রেস্টুরেন্ট আমাদের এলাকায় খোলা রাখা যাবে না, রমজানের পবিত্রতা বজায় রাখুন। জামাত ইসলামী একটা স্পষ্ট অবস্থান নিচ্ছে। আওয়ামী লীগ, বিএনপি কিন্তু একটা মাঝামাঝি অবস্থান নেয় গত 53 বছর নিয়ে। এটা কিছু বলেও না, জিজ্ঞেস করলে আপনার মতো ঘুরায় পেঁচায় কি জানি একটা বলে, আমি অর্ধেক বুঝি না। এখন ঘটনা হইতেছে হচ্ছে যে এই জিজ্ঞেস করাটা কিন্তু আমি 27 বছর ধরে করে আসতেছি বলে আমি বলতেছি। আমার
দুর্ভাগ্যজনকভাবে আমি আপনাকে ওই প্রশ্ন করতেছি, হয় আপনাকে আমি বুঝাতে পারছি না যে এনসিপির আমি কোনো স্পষ্ট অবস্থা দেখতে পাচ্ছি না। এনসিপি কি বলতেছে যে রমজানে আসলে দোকানপাট বন্ধ রাখতে হবে? আপনাকেও যখন আমি আপনাকে কেন হচ্ছে আমি আপনাকে পলিটিক্যাল পার্টির কাছ থেকে আপনারা যেভাবে মানে আপনারা বলতে আমি বলছি যে বেশিরভাগ লোকজন, আমি সাংবাদিকদের কথা বলছি না, সবাই আসলে যেভাবে প্রত্যেকটা ইস্যুতে হ্যাঁ বা না উত্তর আশা করেন, এইভাবে একটা পলিটিক্যাল পার্টি আচ্ছা ঠিক আছে, আপনার অবস্থা পরিষ্কার। পার্টির বক্তব্যসমূহ একটু ভেগই থাকে, আমরা ভেগের ব্যাপার না, এটা হচ্ছে সকলকে এনকম্পাস যদি করতে না পারে, সকলকে ধারণ করতে না পারে, এটা পলিটিক্যাল পার্টি। আমি আপনাকে সামান্তা, আমি আপনাকে সিউরিটি দিয়ে বলতেছি, আপনি যে এখন যেরকম করে কথা বলতেছেন অ্যাবসলিউটলি এরকম করে বিএনপি এবং আওয়ামী লীগ কথা বলছে গত 53 বছর আমাদের সঙ্গে। আপনি আমাকে একটা এই যে এখন যে বললেন আমরা ভিডিও দেখাই, আমি ভিডিও না দেখা, আমি আপনাকে বলতেছি তো, আপনি আমি বলছি যে এখানে প্রত্যেকটা ইস্যুতে প্রত্যেকটা ব্যাপারে যখন হ্যাঁ না অবস্থানে যেতে হয়, আমি বলছি হ্যাঁ না অবস্থানটা দায়িত্ব জ্ঞানহীন আচরণ। এইটা যে কেউ বলেছে, এটা আপনি আমাকে দেখায়। আমি বলতেছি হ্যাঁ না অবস্থান ওকে, কিছু ব্যাপারে আমরা এমনিতে একটা লাস্ট একটা লাইন বলি, একটা লাইন। আমরা যে সামাজিক, আমরা যদি মানে পলিটিক্যাল পার্টি করে বলে আমরা শুধু রাষ্ট্রীয় অবস্থান নিয়ে কথা বলবো, বাংলাদেশের প্রত্যেকটা ব্যাপারে যে অনেকগুলো বিষয় জড়িত থাকে, এটাকে ডিসকার্ড করে, এটাকে আনএকনলেজ করে, এটাকে ফেলে দিয়ে আমরা এটা করতে চাই না। আমরা মনে করি যে এই বিষয়গুলো জনগুরুত্বপূর্ণ, এগুলো সামাজিক ব্যাপার, এবং সামাজিকভাবে সলভ করার জন্য যদি রাষ্ট্রীয় কোনো উদ্যোগ নিতে হয়, এবং আমরা মনে করি যে সেটার ব্যাপারে আগ্রহী এবং উদ্যোগ নেওয়া উচিত, আমরা এটা মনে করি। ওকে, থ্যাংক ইউ আপনাকে। আমি একটু দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম, ধর্ষণ মামলার বিচার 90 দিনের মধ্যে শেষ করতে চান আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। কিছুই আমরা আমি একটা জিনিস জিজ্ঞেস করতে চাই, যে আপনি উত্তর দিতে পারেন, স্নিগ্ধাও উত্তর দিতে পারে, আমার কোনো সমস্যা নেই। প্রশ্নটা হচ্ছে ব্যক্তির স্বাধীনতার মাত্রা কতটুকু, কি এটা? ব্যক্তির স্বাধীনতার কোনো মাত্রা নাই সামান্তা, আমার উত্তর আমি দিলাম, ব্যক্তির স্বাধীনতার কোনো মাত্রা নাই। ব্যক্তি স্বাধীনতা দিয়ে বুঝবে, একটা ক্রাইম করা পর্যন্ত আপনার জন্য সিআরপিসি আছে, পেনাল কোড আছে, এর বাইরে যদি সে কোনো কিছু করে সেটা আইনভাবে ব্যবস্থা নেবে। একটা ব্যক্তির স্বাধীনতা কত সালের পেনাল কোড আপনি নতুন করে করেন, আপনারা ক্ষমতায় আসেন, নতুন করে করেন, যেটা এক্সিস্টিং আছে সেটার কথাই। এখনকার পেনাল কোড কত সালের? এখনকার পেনাল কোড কত সালের মানে কি? পেনাল কোড তো পেনাল কোডের তো প্রতিদিন কত সালের পেনাল কোডের মধ্যে অনেক চেঞ্জ আছে। এটা 1858 সালে, এই যে শেখানো পড়ানো বুলির পাশাপাশি এইটাও শোনেন, 1858 সালে যে পেনাল কোড আছে, বাংলাদেশে প্রতিদিন নতুন করে যে আইন এনাক্টেড হয়েছে গত 54 বছরে, তার মধ্যে ওই পেনাল কোডের আইনগুলি চেঞ্জ হয়েছে। গড়ে বইটা 1858 সালের, কিন্তু বাংলাদেশের হওয়ার পরে যত আইন, হ্যাঁ সবগুলি চেঞ্জ হয়েছে। হ্যাঁ, তো যাই হোক, এইটা এখন যে জায়গায় দাঁড়ায় থাকে। আপনি যে উত্তরটা দিচ্ছেন, এটা কি মানে যে ব্যক্তি স্বাধীনতার যে সংখ্যাটা আপনি দিচ্ছেন, স্নিগ্ধাপা একটু সাইলেন্ট আছেন, অসুবিধা নাই, কিন্তু এই যে ব্যক্তি স্বাধীনতার যে ফরম্যাটটা বলছেন, এটা কি যথেষ্ট ক্লিয়ার কাট হয়েছে কিনা? আপনার কাছে কি মনে হয়? আপনার কাছে কি মনে হয়? আমি বলছি ব্যক্তি স্বাধীনতার ক্ষেত্রে আমি উত্তর পাইনি। আপনি আমাকে আবার জিজ্ঞেস করেন প্রশ্নটা, এটা আমি আগে উত্তর দেই। ব্যক্তি স্বাধীনতার প্যারামিটার মানে এই, আপনি মাত্র আমারে জিজ্ঞেস করেছেন, আমি স্পষ্ট বলছি ব্যক্তি স্বাধীনতার কোনো সীমাবদ্ধতা নাই। ব্যক্তির স্বাধীনতার সীমা হচ্ছে, ব্যক্তির স্বাধীনতার সীমা হচ্ছে একটা ক্রাইম করা পর্যন্ত। যেমন ধরেন আমার ব্যক্তি স্বাধীনতা হচ্ছে, আমি বুঝি নাই কায়েম করা মানে, বুঝি নাই, আমাদের খাতা কলমে যেটাকে ক্রাইম হিসেবে গণ্য করা আছে। যেমন ধরেন আমার ব্যক্তি স্বাধীনতা নাই আপনাকে একটা টোকা দেওয়ার জন্য, এই টোকাটা একটা ক্রাইম, আমার এটা ব্যক্তি স্বাধীনতার মধ্যে পড়ে না। আমি আপনাকে এটা টোকা দিতে পারবো না, কিন্তু আমি আমাকে টোকা দিলেন, আমি মনে করলাম এটা একটা ক্রাইম, তাহলে আমি কি করব? না, মনে করলেন না, আমি টোকা দিতে পারবো না, টোকা দেয়াই ক্রাইম। আমি মনে করলাম যে এটা একটা ক্রাইম, সেইটাই তো আমি তো বললাম যে টোকা দেয়া তো আসলেই ক্রাইম, আমি আপনাকে টোকা দিতে পারবো না, কিন্তু আমি নিজে রাস্তায় দ্বারা খাইতে পারবো, এটা আমার ব্যক্তি স্বাধীনতা। রমজান মাস হলো, তাহলে তো ক্লিয়ার হয়ে গেল। মানে এই বিষয়গুলো দেখুন, আপনি আর আমি যখন আলাপ করতেছি, তখন কিন্তু একটা আলাপের মধ্য দিয়ে এটা একটা মধ্যস্থতা হয়ে যাচ্ছে। কোনো মধ্যস্থতা হয় নাই, আপনি কিন্তু আমার কথা বুঝতেছেন না সামান্তা, আমার কথা বুঝতেছেন না। আমার কথা আপনি বুঝতেছেন না, আমি আর একটু ভালো করে বলি। যেমন আপনার সাথে আমি যখন আলাপ করতেছি, যখন আমরা 3 জন মিলে আলাপ করব, আমরা যখন 10 জন মিলে আলাপ করব, কোনো না কোনো বিষয় এটা মধ্যস্থতা এবং এটা কমন গ্রাউন্ডে আসতে স্বাভাবিক। কিন্তু যখন একজন লোক হাতে একটা বেত নিয়ে একজন লোককে কান ধরে উঠবস করায়, তার পাওয়ার শো করে, এটার কোনো সমতা নাই, এটার কোনো আর্গুমেন্ট নেই, এটা কোনো আলোচনা না। এটা হচ্ছে একজন লোক তার পাওয়ার শো করে আরেকজন লোককে ডমিনেট করতেছে, এটা হচ্ছে এই জিনিস। তার মানে এটা পরিষ্কারভাবে এটা অন্যায়, এটা করা ঠিক হয় নাই। এবং এইটার ব্যাপারে আমি জানতে চাইছিলাম, এটার ব্যাপারে এনসিপির কি অবস্থা? না, এটা এনসিপির অবস্থান তো আমি বললাম, এর চেয়ে ক্লিয়ার আর কোন মানে আপনারা
দুইজনই আমাকে বেশ একটা ট্রায়ালের মধ্যে নিলেন যে আমি কোনোভাবেই এটা ক্লিয়ার অ্যান্সার দিচ্ছি না। হাউ ক্যান আই বি ক্লিয়ার মোর দ্যান দিস? যে আমি বারবার বলতেছি যে এইখানে একটা লোক বারবার তাকে ডমিনেট করার চেষ্টা করতেছে। ক্লিয়ার ডমিনেশন যেটা, কোনোভাবে সমতা নাই। এখন ধরেন আমরা যখন আমাদেরকে এখানে বলা হয় যে আমরা ফাইট করছি ইয়ার সাথে, মানে আওয়ামী লীগের সাথে, এটা একটা অসম লড়াই ছিল। আমাদের ছেলেপেলের হাতে ছিল লাঠি আর ওখানে ছিল বন্দুক আর উপর থেকে এয়ার স্ট্রাইক। তাহলে এটা কিভাবে সমতার ভিত্তিতে? এটা তো লড়াইও না, এটা হচ্ছে পুরো খুন করার জন্য একেবারে আক্রমণ। তা এইটাও একই রকম একটা জিনিস। একটা লোক, সে একটা পরিষ্কার সুন্দর জামা কাপড় পরা, পাঞ্জাবি পরা, এবং সে হচ্ছে লাঠি দিয়ে একজনকে বলতেছে। তার যে সামাজিক হায়ার অবস্থান সেটা সে মিসইউজ করে আরেকটা সামাজিক ভাবে লোয়ার অবস্থানে একটা খেটে খাওয়া মানুষকে, তার জীবনের গল্প তো কেউ জানে না। এবং সেই প্রেক্ষিতে আমি জানতে চাইছিলাম যে এনসিপি রেস্টুরেন্ট খোলা রাখা, বন্ধ রাখা, কেউ এই ধরনের কাজ করানোর জন্য এটা সাপোর্ট করে কিনা? দুইটা সেপারেট জিনিস। হ্যাঁ খালেদ ভাই, এটা দুইটা সেপারেট জিনিস। আমরা যদি এই জিনিসগুলোকে আলাদা করতে না পারি তাহলে আমরা আচ্ছা বলেন তো, একটু বুঝান। না না, এটা আলাদা জিনিস। আমি বলি, একটা জিনিস হচ্ছে যে আমি যখন বললাম যে আমি ঘটনাটা যখন বললাম যে এখানে একটা মানুষ ডমিনেট করতেছে আরেকটা লোককে এবং তাকে শারীরিকভাবে আহত করছে, এটা একটা বিষয়, এটা আলাদা। এবং সেই সাথে আপনি বলতেছেন তাহলে কি এনসিপি পুরো একদম রমজান মাসে কি করা মনে করে? এনসিপি কি ধর্মভিত্তিক রাজনীতি দল? এনসিপি কি মনে করে যে এই আলেমদেরকে একদম প্রত্যেকটা ধর্মের প্রত্যেকটা বিষয়ে তারা ফতোয়া দিবে? আমরা কি বলছি যে আমাদের যে আত্মপ্রকাশ, রমজানের দোকান খোলা থাকবে কি থাকবে না? রমজানের দোকান খোলা থাকবে কি থাকবে না? এখন আমি না আমি বলি এটা কিভাবে নিশ্চিত করতে হবে? আপনারা বলবেন যে এটা আপনাদের উইশ, যা থাকবেন আপনার কি ইচ্ছা। আমি আমার উইশ বলতেছি, আপনি কি আমাকে বলতে দিবেন? আপনি বলতেছেন তো, বলেন। আমি বলতেছি তো, এখানে ক্লিয়ারলি এখানে ইসলামের মধ্যে এবং নানান ধর্মের মধ্যে অনেক ধরনের ফ্যাকশন আছে, অনেক ধরনের বিষয় আছে। প্রত্যেকের রিপ্রেজেন্টেশন নিশ্চিত হয় এমন করে বোর্ড গঠন করে দিক, এমন ভাবে বোর্ড গঠন করে দিক যেখানে এই যে তাত্ত্বিক আলাপটা হোক। সেটার জন্য তো আমরা ওয়েল ইকুইপ না। আমাদেরকে যদি ফ্যাসিলিটেট করতে বলে, আমাদেরকে যদি জনতা সেই দায়িত্ব দেয়, আমরা সেটা করব। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে কিছু ইম্পর্টেন্ট কথা বলবো। মনে করেন আপনি প্রাপ্তবয়স্ক, আপনার বয়স 22 কিংবা 23 কিংবা 25, 26 বা 27, কিন্তু আপনি একজন মুরব্বীকে ভুল করতে দেখতেছেন। সেই ভুলটি কি আপনি ধরতে পারবেন? সেই রাইট কি আপনার আছে? আমার সাবস্ক্রাইবার যারা আছেন তারা অনেক বয়স্ক, অনেক মুরব্বী, তাদেরকে অবশ্যই সম্মান জানাই। বয়সের একটা এক্সপিরিয়েন্স তো অবশ্যই আছে। তার মানে এই না যে বয়স বেশি হইলে সব ধরনের জ্ঞান তার ভিতরে থাকবে। দেখেন, এই টেকনোলজির যুগে এরকম টেকনোলজি আগে কোনো যুগে কি আসছে? আপনার কি মনে হয় যে এই মহাবিশ্ব তো সেই কত আগে থেকে শুরু হয়েছে। তো সেই শুরু থেকে এই যে 2024, 25, 26 আমরা দেখতেছি, এই যে উন্নত টেকনোলজি, যে উন্নত ডিজিটাল, এরকম উন্নত কি আগে হয়েছে কোনো দিন? আপনার কি মনে হয়? তো যাই হোক, সামান্থা শারমিনের ভিডিওটি অবশ্যই আপনারা দেখছেন। আপনারা কমেন্ট করে জানাবেন যে সামান্থা শারমিন কতটুকু যুক্তির পথে আছে। হ্যাঁ, এখন জামাতের ভুলগুলি ধরতেছে। বর্তমানে জামাত পুজো মণ্ডপে গেছে এবং জামাতের বিভিন্ন নেতারা পুজো মণ্ডপে গেছে। সেখানে গিয়ে তাদের প্রসাদ হয়তো বা খায় নাই, কিন্তু তারা মিষ্টি দিয়েছে বা বিস্কিট কিছু একটা দিছে, সেইগুলো খাইছে। এখন আমি গতকাল একজন জামাত নেতার বক্তব্য দেখলাম যে অনেকে বলতেছেন যে যদি তারা হালাল কিছু দেয় সেই ক্ষেত্রে তাদের তা অবশ্যই খাওয়া জায়েজ আছে। প্রিয় দর্শক, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে পূজা মণ্ডপে গিয়ে জামাত ইসলামের নেতারা যেই তাদের খাবার খাচ্ছে সেটি কতটুকু জায়েজ এবং পূজা মণ্ডপে যাওয়া কতটুকু জায়েজ। এখন দেখেন, আমি এইখানে আমার ব্যক্তিগত থেকে বলবো যে একজন রাজনীতিবিদ, সে তো সব ধর্ম, বর্ণ, কালো ফর্সা, উঁচা লম্বা, হিন্দু, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান যারা আছে তাদের সকলের নেতা। কালো মানুষটারও নেতা,
ফর্সা মানুষটারও নেতা, লম্বা মানুষটারও নেতা, মোটা মানুষটারও নেতা, হিন্দুরও নেতা, মুসলিমেরও নেতা, সকলের নেতা। এখন তো সেই হিন্দু ভাইদের একটি ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে। এখন সে গেছে তার রাজনৈতিক